আমার ফ্যামিলি মরে যাবো গা যদি আমি সৌদি আরব না যেতে পারি। কত কষ্টের মাধ্যমে দিনগুলি কাটাচ্ছে, একমাত্র যারা প্রবাসীরা আছে তারাই জানে। সৌদি প্রবাসীদের টোকেন টিকিট জটিলতা চরমে। 350 টিকিটের বিপরীতে টোকেন নিয়ে হাজির কয়েক হাজার, কালোবাজারির অভিযোগ। আমি আসছিলাম সিভিলে জিজ্ঞাসা করার জন্য কত টাকা, বলতেছে 2000 টাকা দিয়ে ঢুকতে পারবে। 2 নম্বর ভাবে ব্যাক সাইডের লোকগুলো ঢুকাই দিচ্ছে। মানুষ না খাই না দিয়ে এখানে বসে রয়েছে, এখানে কোনো বাথরুম নাই, কিছু নাই। ভোগান্তির নতুন নাম করোনা সনদ। ওদেরকে একবার নিচ্ছে, আমাদেরকে একবার নিচ্ছে, না নিয়ে আলাদা প্যারালালি করলে মনে হয় আমাদের জন্য ইজি হতো। আমরা কবে রিপোর্ট পাবো এটা আমরা বলতে পারি না। ধৈর্য ধরতে বললেন মন্ত্রী। 6 মাস ধরে বন্ধ, তখন তো অনেকেরই আগে চলে গেছে, তারপরে এখন হইচই কেন? দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশ স্থিতিশীল থাকুক, একটি গোষ্ঠী তা চায় না। মানুষের আস্থায় আওয়ামী লীগ সরকারের ভিত্তি, বললেন প্রধানমন্ত্রী। ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবন উদ্বোধন। ভাবমূর্তি সংকটে বদলে ফেলা হচ্ছে কক্সবাজার পুলিশকে। একযোগে 1500 জনের নজিরবিহীন বদলি। আচরণে পরিবর্তন আনাই লক্ষ্য, বললেন চট্টগ্রামের ডিআইজি। বাংলাদেশে গরু পাচারে সহায়তা করে বিপুল সম্পদের মালিক ভারতের বিএসএফ কর্মকর্তারা। বিস্মিত সিবিআই, বিচার না হওয়ায় বাড়ছে প্রবণতা, বলছেন ঢাকার বিশ্লেষকরা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন কুড়িগ্রামের ধরলাপাড়ের বাসিন্দারা। ফের অর্ধশত গ্রাম প্লাবিত, পানিবন্দী হাজার হাজার মানুষ। এবং উদ্বোধনের অপেক্ষায় ময়মনসিংহে স্থাপিত সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প। চলছে শেষ পর্যায়ের কাজ। জাতীয় গ্রিডে যুক্ত হবে 50 মেগাওয়াট বিদ্যুৎ। টোকেন, টিকিট আর ভিসা নিয়ে জটিলতা পিছুই ছাড়ছে না সৌদি প্রবাসীদের। গত কয়েকদিনের মতো আজও টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করেন হাজার হাজার প্রবাসী। একইভাবে বিমানের টিকিটের জন্য ছিল ভিড়। প্রমাণ মিলেছে কালোবাজারিরও। সৌদি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রবাসীদের টিকিটের জন্য তারিখ নির্ধারণ করে দিলেও কমছে না বিশৃঙ্খলা। এদিকে টিকিটের জন্য সৌদি প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদির টিকিট যেন সোনার হরিণ। সেই টিকিট নিতে সৌদি প্রবাসীরা ঘুরছেন কখনো সৌদি এয়ারলাইন্স, কখনো বা মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে। সামনের গেটে যখন টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন, তখন অবৈধভাবে পেছনের গেট দিয়ে টাকার বিনিময়ে বিমান অফিসে লোক প্রবেশ করাচ্ছে কিছু দালাল চক্র। সেই চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। টিকিট পাওয়ার জন্য পেছন দিয়ে আসছেন কেন? এখানে আছে, দেখতে আনসার আছে, তারা ঢুকতে পারতেছি না। ওদের উপরে যে লেভেলের লোক আছে ওই লোকগুলো দিয়া এখান থেকে টাকা খায়া এবং পয়সা খায়া 2 নম্বর ভাবে ব্যাক সাইডের লোকগুলো ঢুকাই দিচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 18 থেকে 20 মার্চে রিটার্ন টিকিটধারীদের টিকিট নিতে আসতে বললেও অনেকে এসেছেন টিকিটের আশায়। বাংলাদেশ বিমানের আমাদের রিটার্ন টিকিট কাটা আছে, এখন আমি আসছি যাতে করে আমাদের 30 তারিখ ভিতরে ফ্লাইটটা ওকে করে দেয়। শুনতেছি শুধু রিয়াদ এবং জেদ্দা লোকেরা দিতেছে, দাম্মামের লোকেরা টিকিট দিতেছে না। সৌদি এয়ারলাইন্স থেকে দ্বিতীয় দিনের 350 টোকেনধারীর টিকিট দেওয়া হয়েছে। শনিবার দেওয়ার কথা রয়েছে 851 থেকে 1200 টোকেনধারীর টিকিট। যদিও এর বাইরে বহু প্রবাসী ভিড় করছেন অফিসের সামনে। তথ্য কেন্দ্র থাকবে যে আমার এই যে ভিসার মেয়াদ 30 তারিখ শেষ হয়ে যাচ্ছে, আমি কি যেতে পারবো না যেতে পারবো, ভালো মন্দ আমার ফ্যামিলি মরে যাবো গা যদি আমি সৌদি আরব না যেতে পারি। টোকনের ভিতরে ডেট দিয়ে দিবে, আপনারা এত তারিখতে আসেন, তাহলে মানুষের ভিড় কমে যাবে। মার্চ মাসে যারা ফ্লাইটটা বদ্ধ করছে তাদের সিরিয়ালটা আগে দিতে হবে। আসে দেখি যে এটা ভিন্ন ধরনের চিত্র, বুঝছেন। মানুষ না খাই না দিয়ে এখানে বসে রয়েছে, এখানে কোনো বাথরুম নাই, কিছু নাই। এদিকে সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করায় প্রবাসীদের ভিড় বেড়েছে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন সেন্টারে। এখানেও নানা রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে সৌদি গমন ইচ্ছুকদের। কাগজপত্র ভেরিফিকেশন করবে, তারপরে টাকা জমা দেব, তারপরে আমাদের করোনা পরীক্ষা হবে। এখন আমরা কবে রিপোর্ট পাবো এটা আমরা বলতে পারি না। কালকে ফ্লাইট, আজকে করোনা টেস্ট, রিপোর্ট পাবো, এরপর শুনলাম মনে করেন। এক্ষেত্রে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। যাদের ওখানে চাকরি করেছেন, ফিরে আসেছেন, আবার চাকরি আছে, ওরা অবশ্যই যেতে পারবে ইনশাল্লাহ। 6 মাস ধরে বন্ধ, তখন তো অনেকেরই আগে চলে গেছে, তারপরে এখন হইচই কেন? হইচই কোনো কারণ নেই, ব্যবস্থা হচ্ছে। এটা একটা ডিসিপ্লিন ওয়েতে হবে। আগে 6 মাস আগে কি ছিল, এখন তো অনেক সুবিধা হয়েছে, এর মধ্যে আবার হইচই করতে। সৌদি এয়ারলাইন্স আগামী রোববার থেকে নতুন করে টোকেন দেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে যাদের ভিসা এবং আকামার মেয়াদ 30 সেপ্টেম্বর শেষ হচ্ছে, তাদের ভিসার মেয়াদ বাড়াতে 27 সেপ্টেম্বর সৌদি দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
করোনায় আটকে পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট আজ ঢাকা ছাড়বেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ। জাফর, অনেক দিনের পরিকল্পনা, এরপরে টিকিট প্রাপ্তি, এরপরে যাওয়া, অনেকটা এরকম অবস্থা আজকে যারা সৌদি এয়ারলাইন্সের দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত 12:30টার সময় এই দ্বিতীয় ফ্লাইটটি ছেড়ে যাবে। ইতিমধ্যে যেটি আমরা জানতে পেরেছি যে 300 জন কে নিয়ে এই ফ্লাইটটি যাওয়ার কথা হয়েছে। 300 জন ভিতরে প্রবেশ করেছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি এই মুহূর্তে তারা চেক ইন যে এয়ারপোর্টের ভিতরে যে কার্যক্রম রয়েছে সেটি তারা সম্পন্ন করছেন। ইতিমধ্যে অনেকের সাথে আমরা কথা বলেছিলাম এখানে যারা রয়েছে তাদের আত্মীয় স্বজনের সাথে, তারা যেটি আমাদেরকে বলেছে তারা করোনা সার্টিফিকেটও পেয়েছে এবং অন্যান্য যে কাগজপত্র রয়েছে সেগুলি হাতে পেয়েছে এবং তারা ভিতরে প্রবেশ করেছে। একটি বিষয় বলে রাখতে চাই যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই যাওয়ার প্রত্যাশায় ছিলেন এবং আমার এখানে যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলেছেন যে অনেক দিন 6 দিন 7 দিন 8 দিন ধরে অপেক্ষা করেছিলেন এবং অনেকেই এই গতকালকে টিকিট পেয়েছে এবং আজকে তারা যাচ্ছেন এবং এখানে কিন্তু আত্মীয় স্বজনরা অপেক্ষা করছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা ফ্লাইট না ছাড়া পর্যন্ত আসলে তারা যে অনিশ্চয়তা আছে সেটি কিন্তু কাটছে না, তাই তারা কিন্তু অনেকেই বাইরে অপেক্ষা করছেন। আর এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদের যেটি বলেছে যে 300 জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ছাড়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে তারা ভিতরে প্রবেশ করেছেন, ভিতরে কার্যক্রম সম্পন্ন করছেন। হয়তো বা চেক ইন সম্পূর্ণ হয়ে গেলে তারা বলতে পারবেন যে 300 জনের মধ্যে কতজন যাত্রী আছেন এবং কতজন যাত্রী নিয়ে ফ্লাইটটি যাত্রা করবে। তবে এখন পর্যন্ত সবশেষ যেটি আমরা জানতে পেরেছি যে 12:30টার সময় সৌদি এয়ারলাইন্সের যে দ্বিতীয় ফ্লাইটটি রয়েছে সেটি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন। এর আগে 23 তারিখে প্রথম ফ্লাইটটি কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়, সেখানে 250 জনের মতো যাত্রী নিয়ে সেই ফ্লাইটটি ছেড়ে গিয়েছিল। আপনারা জানেন যে কয়েকদিন ধরেই কিন্তু এই সৌদি প্রবাসীদের নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে এবং অনেকেই কিন্তু এখন পর্যন্ত তাদের যে টিকিটটি সেটি কিন্তু পায়নি এবং এই আজকে যারা যাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু 30 তারিখ পর্যন্ত ভিসার মেয়াদ রয়েছেন এবং তারা এই করোনার কারণে প্রায় 7 মাস ধরে কিন্তু আটকা পড়েছিলেন এবং এই আটকা পড়ে থাকার কারণে তারা কিন্তু বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং এই করোনার পরে যখন বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক হয় তখন থেকেই তারা চেষ্টা করছিলেন আসলে কবে তারা সৌদি আরব যাবেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই আজকে তারা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন 12:30টার সময়, যতটুকু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলি পরিচালনা করছে। তো জাফর, এখান থেকে যদি সবশেষে তথ্যটি আপনার কাছে দিতে চাই যে 12:30টার সময় সৌদি এয়ারলাইন্সের দ্বিতীয় যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ইতিমধ্যে যারা যাবেন 300 জন যাত্রী তাদের সবাই কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে যে আনুষ্ঠানিক কার্যক্রমগুলো রয়েছে সেগুলি তারা করছেন। জাফর, রাত 12:30টায় সৌদি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দ্বিতীয় একটি ফ্লাইট ছেড়ে যাবে ঢাকা থেকে। সে বিষয়ে জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। এদিকে 1 অক্টোবর থেকে ঢাকা সিঙ্গাপুর ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় বিমান। বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতি বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট থেকেও কেনা যাবে টিকিট। এর পাশাপাশি টিকিট পাওয়া যাবে ট্রাভেল এজেন্ট ও বিমানের বিক্রয় কাউন্টার থেকেও। এর আগে চলতি বছর 4 জুলাই করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত করা হয় সিঙ্গাপুরের সঙ্গে বিমানের ফ্লাইট। সৌদি আরবে অবস্থানরত 54,000 রোহিঙ্গাকে বৈধতা দেয়া হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদেরও বৈধতা দিতে হবে এমন আশঙ্কার কথা জানিয়ে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। কৌশলী পররাষ্ট্রনীতির মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ সচেতন মহলের। এদিকে কোনো রোহিঙ্গাকেই বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 1978 থেকে 2019 সাল পর্যন্ত পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ নানা দেশে অবস্থান করছে আরও 9 লাখের মতো রোহিঙ্গা। কিন্তু হঠাৎ করেই সৌদি আরবে অবস্থানরত 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটি। এটি অনৈতিক ও নিন্দনীয় বলে মনে করছেন সচেতন মহল। রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশ সরকার এমনিতেই চাপের মুখে আছে। রোহিঙ্গাদের যে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার জন্য সৌদি আরব যে চাপ দিচ্ছে সেটা অনৈতিক। আমরা মনে করি সে অধিকার সৌদি আরবের নেই। আমরা মনে করি রোহিঙ্গাদের কোনো অবস্থায় বাংলাদেশে পাসপোর্ট দেওয়া যাবে না। সচেতন মহলের অভিযোগ, রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বিশ্বের বিভিন্ন মুরল দেশগুলো আমাদের উপর এই অন্যায় চাপ সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে। আর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, কোনো রোহিঙ্গাকেই বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না। 17-র আগে 2017-এর আগে যারা বিভিন্ন জায়গায় আসছিল তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি লুকায়িত ভাবে পাসপোর্ট করে ফেলেও তখন তো আমরা পারতেছিলাম, যদি পাসপোর্ট না করে থাকে নতুন আবেদন করে। আমরা তো দুইটা কাজ করি, এটা সাক্ষাৎকার। আমরা আগের নির্দেশনায় আমরা কোনো রোহিঙ্গা যদি চিহ্নিত হয় তাকে পাসপোর্ট দিব না। সৌদি আরবে অবস্থানরত 54,000 রোহিঙ্গার বিষয়টি নিয়ে 27 সেপ্টেম্বর জরুরি বৈঠকে বসবেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। সময় সংবাদ, কক্সবাজার। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যার পর ইমেজ পুনরুদ্ধারের পাশাপাশি শৃঙ্খলা ফেরাতে কক্সবাজার জেলায় কর্মরত পুলিশ সুপার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত 1507 সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। একক কোনো জেলার সব সদস্যকে এ ধরনের বদলি দেশের ইতিহাসে নজিরবিহীন। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের আচরণে পরিবর্তন আনতে এই আদেশ বলে জানিয়েছেন চট্টগ্রামের ডিআইজি। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা বদলি আদেশগুলো গত দুদিন ধরে একে একে পৌঁছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পাশাপাশি কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে। প্রথমে শুধু পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী বদলি করা হলো, তার পরদিন 7 জন অতিরিক্ত এবং সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়। তৃতীয় দফায় পরিবর্তন করা হয় 8 থানার অফিসার ইনচার্জ সহ 61 জন ইন্সপেক্টরকে। সবশেষ শুক্রবার 139 জন এসআই, 92 জন এএসআই এবং 1055 জন কনস্টেবল ও নায়ককে গণহারে বদলির আদেশ দেওয়া হয়। কক্সবাজারে যারা ইতিপূর্বে কর্মরত ছিল তারাও কাজ করেছে। আমরা বিশ্বাস করি সকলেই ভালো কাজ করেছে এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করার জন্য আমরা টোটাল চেঞ্জ করেছি। দেশের ইতিহাসে এর আগে একযোগে এক কোনো জেলার পুলিশের সব সদস্যকে বদলির এমন নজির নেই। মূলত গত 31 জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর পুরো দেশের পুলিশে ভয়াবহ ইমেজ সংকটের মুখে পড়ে। সংকট কাটাতেই এই বদলি আদেশ বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। এটি একটি ভালো উদ্যোগ। আবার এটাও ঠিক যে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কিংবা যারা এলিট কিংবা ধনী তাদের হত্যা করা হলে ব্যবস্থা নেওয়া হবে, সাধারণ মানুষকে হত্যা করা হলে ব্যবস্থা নেওয়া হবে না, সেরকম বৈষম্যমূলক ব্যবস্থা যেন না হয়। কক্সবাজার থেকে বদলি হওয়া সব পুলিশ সদস্যদের আগামী 28 এবং 29 সেপ্টেম্বরের মধ্যে নতুন ইউনিটে যোগ দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি। যতগুলো সংস্থা কাজ করি সবাই মিলে সম্মিলিতভাবে একসঙ্গে কাজ করব। সেই সঙ্গে স্থানীয় লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি সবাইকে আমাদের সঙ্গে একসাথে কাজ করার জন্য আমরা আহ্বান জানাবো। 31 জুলাইয়ের প্রদীপ কাণ্ডের পর টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ দাস এবং বাহারচারা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলী সহ 11 জন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টাকার বিনিময়ে ভারতীয় সীমান্ত দিয়ে এদেশে গরু পাচারে সহযোগিতা করছে খোদ বিএসএফ এর কর্মকর্তারা। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর তদন্তে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, পাচারকারী চক্রের কাছ থেকে অর্থ নিয়ে বিপুল পরিমাণ সম্পত্তিরও মালিক হয়েছেন এসব কর্মকর্তা। আর এতে বিস্মিত খোদ সিবিআই। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। 22 সেপ্টেম্বর মধ্যরাত থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় গরু পাচার চক্রের বিরুদ্ধে অভিযান। এতে কলকাতা, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শীর্ষ কর্মকর্তার বাড়ি সিলগালা করে দেওয়া হয়। যদিও এদের কাউকেই এ সময় পাওয়া যায়নি। একই সঙ্গে হানা দেয়া হয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বহু শীর্ষ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং কাস্টমস অফিসারের বাড়িতেও। সিবিআইয়ের বরাতে ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে, বিএসএফের এই শীর্ষ কর্মকর্তা সতীশ কুমার এবং গরু পাচারের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এনামুল হক দীর্ঘদিন ধরেই অর্থের বিনিময়ে গরু পাচার করছে। অভিযানে তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা এবং নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও মিলেছে কোটি কোটি টাকার তথ্য। এদিকে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সিবিআই তদন্তের মধ্য দিয়ে অভিযুক্ত বিএসএফ কর্মকর্তাদের বিচার নিশ্চিত হলে গরু পাচার বন্ধের পাশাপাশি কমবে সীমান্ত হত্যাও। সিবিআই তারা একটা অত্যন্ত প্রফেশনাল অর্গানাইজেশন, সেন্ট্রাল গভর্নমেন্টের
এবং আমি মনে করি তারা যখন এটা শুরু করেছে, এখানে ধরা পড়ছে, তারা নাম দিচ্ছে, তারা তাদের সম্পদ খুঁজে বের করছে, এখান থেকে বেরিয়ে আসা সহজ হবে না। ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, মূলত এই সিন্ডিকেটই ভারতের জঙ্গি তৎপরতায় মদত দিয়ে আসছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। রাত 11টার সময় আরও থাকছে। পাবনায় পল্লী বিদ্যুতের কর্মচারীকে 5 দিন ধরে অফিসে আটকে রেখে নির্যাতনের অভিযোগ। বিদ্যুৎ বিলের 5 লাখ টাকা হিসেবে গড় বিলের দায় চাপাতেই এই কাণ্ড। দেশ স্থিতিশীল থাক, একটি গোষ্ঠী তা চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের আস্থা আছে বলেই সব বাধা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘে প্রথম বাংলা ভাষণ দেওয়ার দিনকে স্মরণে আয়োজিত সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। দেশকে এগিয়ে নিয়ে সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে সরকার প্রধান আরও বলেন, করোনা মহামারীর কারণে দেশে যেন খাদ্য সংকট না হয় সে লক্ষ্যে উৎপাদন বাড়ানোরও চেষ্টা করছে সরকার। জাতির পিতার স্মৃতি বিজড়িত সুগন্ধা এখন কূটনীতিবিদ তৈরির একাডেমি। রমনার ছায়া ঘেরায় আঙিনায় এমন দিনে ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবনের উদ্বোধন, যেদিন জাতিসংঘের সাধারণ অধিবেশনে একজন শ্রেষ্ঠ বাঙালির বাংলায় ভাষণ অবাক আর উন্মুখ হয়ে শুনেছিল বাকি বিশ্ব। দুর্যোগ এড়াতে হলে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বর্ণাঢ্য হয়ে আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। একাডেমির জন্য নির্মিত নতুন ভবনের উদ্বোধন করে তিনি বলেন, আজও সমানভাবে প্রাসঙ্গিক 46 বছর আগে জাতিসংঘে দেয়া জাতির পিতার সে ভাষণ। যে কথাগুলি তিনি বলে গিয়েছিলেন, আমরা কিন্তু এখনো আন্তর্জাতিকভাবে সেই ইস্যুগুলি নিয়েই কিন্তু কাজ করছি। প্রধানমন্ত্রী বলেন, 75-এর মতো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এখনো চলছে, মানুষের আস্থা আছে বলেই তা মোকাবেলা সম্ভব হচ্ছে, যোগ করেন তিনি। এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবার প্রচেষ্টা যখন চালায়, তখন আমরা দেখি যে অগ্নিসংযোগ করে জীবন্ত মানুষকে হত্যা করা অথবা মানুষকে খুন করা, নানা ধরনের ঘটনা ঘটানো। আমাদেরকে সব অবস্থায় মোকাবেলা করতে হয়, কিন্তু আমরা সেটা করতে সক্ষম হয়েছে একটাই কারণে, জনগণের আস্থা, বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। করোনা মহামারীর প্রভাবে যাতে কোনো খাদ্য সংকট না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য নিশ্চয়তা আমরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় গত 24 ঘন্টায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন 1383 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 3,56,767 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,593 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 18,88,010 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,383 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত 3,56,767 জন। 24 ঘন্টায় মারা গেছে 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,093 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,932 জন। মোট সুস্থ হয়েছেন 2,67,024 জন। পাবনায় পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে 5 দিন ধরে অফিসে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, বিদ্যুৎ বিলের 5 লাখ টাকা হিসেবে গড় বিলের দায় জোরপূর্বক ঘাড়ে চাপাতেই আটকে রাখা হয়েছে তাকে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সবকিছু করেছেন বলে দাবি জেনারেল ম্যানেজারের। পাবনা থেকে এস.এ. আসাদের রিপোর্ট। পাবনার চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর প্রধান ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে একই অফিসে দীর্ঘদিন ধরে কর্মরত লাইনম্যান ফিরোজ মাহমুদের ছবি। নিরাপত্তা কর্মীরা প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও পরে স্বীকার করলেন ভেতরে আটকে রাখা ফিরোজের উপর নজরদারি রাখতেই এভাবে ছবি ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদের প্রতিনিধি সেখানে যাওয়ার খবরে ছুটে আসেন ফিরোজের বাবা ও স্বজনরা। কয়েক দফা খোঁজ করে অফিস কোয়ার্টারের 4 তলার ভবনে একটি কক্ষে পাওয়া গেল ফিরোজকে। জানালেন স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় অফিস ইনচার্জের ষড়যন্ত্রে তাকে ফাঁসানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। তারাজুল ইসলাম আমার অফিসের ইনচার্জ লাইন টেকনিশিয়ান, তিনি আমার ওয়াইফকে উত্ত্যক্ত করতো এবং আমি সেটাতে বাধা দেয় সে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, টাকা আত্মসাৎ করার দিয়ে আমাকে এখানে অফিসে ক্লেম করে আমাকে এখানে আটকে রাখছে। সে লাইনম্যানে কাজ করে, বাট বিদ্যুৎ বিলের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এই বিদ্যুৎ বিল গ্রাহকের বিদ্যুৎ বিলে নাকি আত্মসাৎ সে করেছে। হ্যাঁ,
তো এটা আমাদের কাছে হাস্যকর মনে হয়েছে। আমি আমার ছেলেটাকে সুস্থ দেখতে চাই এবং তার উপর থেকে যত মিথ্যা প্ররোচনা করা হচ্ছে সেগুলো থেকে আমি তাকে মুক্ত দেখতে চাই। এমন ঘটনাকে প্রচলিত আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। বাংলাদেশের যে কোনো নাগরিকের কেউ 5 দিন যাবত আটক রাখতে পারে না, এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ফিরোজকে আটকে রাখার কথা স্বীকার করলেও ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর মহাব্যবস্থাপক। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এক ভদ্রলোক গেছিল, শুধু অবগত করতে গেছিল থানায়, কিন্তু কোনো লিখিত অভিযোগ দেয় নাই। কেউ যদি করে আমরা দেখব। ফিরোজকে উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবার। সময় সংবাদ, পাবনা। চতুর্থ দফায় বন্যার আঘাতে আবারও বিপর্যস্ত কুড়িগ্রামের 3 উপজেলার অর্ধশতাধিক গ্রাম। পানিবন্দী 2000 পরিবারের 10,000 মানুষ। অনেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বিপদ যেন পিছু ছাড়ছে না উত্তরের জেলা কুড়িগ্রামের জনপদে। গেল 3 মাস ধরেই বসবাস বন্যার পানির সাথে। হঠাৎ করেই শুক্রবার সকাল থেকেই চতুর্থ দফায় বেড়েছে বন্যার পানি। প্রবাহিত হচ্ছে বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে। ফলে ধরলা অববাহিকার 3 উপজেলার অর্ধশতাধিক গ্রাম তলিয়ে গেছে। অনেকেই বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন অন্যত্র। আমার বাড়ি 3 মাস থেকে তলায় আছে, পানি আসে যায়, আজকে হিসাবে পানি উঠছে। আবার এই পানি আইলো বাড়ি। হ্যাঁ, আসিয়া এখন যে বাড়ি ঘর দূর ডুবে গেলাম, যে এখন কি করবো? আমার বাড়ি ঘর দূর তলাইছে, আবাদ কৃষিও তলাইছে, এখন চিন্তাত পড়ে গেছি, কি করি খামো? নদীগুলোতে আরো 2-3 দিন পানি বাড়তে পারে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। পানিটা হয়তো 2-1 দিন পরে এটা কমা শুরু করবে, তখন বন্যা পরিস্থিতি উন্নতি হবে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, অন্যান্য স্থাপনা, এগুলোতে আমরা সার্বক্ষণিক তদারকি করছি এবং পাশাপাশি জিও ব্যাগ এবং অন্যান্য মাল সামগ্রীর সিনথেটিক ব্যাগ এগুলো ডাম্পিং করে আমরা এই অবকাঠামোগুলো রক্ষার চেষ্টা করছি। গত 23 ঘন্টায় ধরলার ফেরিঘাট পয়েন্টে 40 সেন্টিমিটার, তিস্তার কাউনিয়া এবং ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে 13 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে পানি বেড়েছে 4 সেন্টিমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবিতে 2 জন নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে 11 জনকে। নিখোঁজরা বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUB'র শিক্ষার্থী সূচনা ও তার 4 বছরের শিশু রিমন। ফায়ার সার্ভিস জানায় পাবা উপজেলায় এক আত্মীয়ের বাসায় ঢাকা থেকে বেড়াতে আসেন 13 জন। পরে বিকেলে একটি ছোট নৌকায় করে পদ্মা নদীতে ঘুরতে বের হন। ভ্রমণ শেষে ফেরার পথে নবগঙ্গা 5 নম্বর বাঁধের কাছে নৌকাটি ডুবে দেয়। এ সময় স্থানীয়রা 7 জনকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীর বিভিন্ন পাড়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে আরও 4 জনকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ 2 জনের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। উদ্বোধনের অপেক্ষায় ময়মনসিংহ স্থাপিত দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প। নগরীর পাশে ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালীতে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের শেষ পর্যায়ের কাজ চলছে। আগামী মাসের শুরুতেই পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ। ওসিম আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে HDFC সিন পাওয়ার লিমিটেড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ নগরীর পাশে ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালীতে বাস্তবায়ন করছে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। ইতিমধ্যে অবকাঠামো নির্মাণ, 1 বর্গ কিলোমিটার এলাকার জুড়ে সোলার প্লেট বসানো, 10টি বক্স ট্রান্সমিশনের সংযোগ প্রদান, সাবস্টেশন সহ 132 KVA ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ, কেওয়াটখালীর জাতীয় গ্রিড উপকেন্দ্র পর্যন্ত 5 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপন এবং 1 কিলোমিটার ওভারহেড ট্রান্সমিশন সঞ্চালন লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। গত আগস্ট মাসের মধ্যেই এর যন্ত্রপাতি স্থাপন সহ সকল কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী অক্টোবরের মধ্যেই বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু হবে। প্রকল্প পরিচালক জানান, এই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। ময়মনসিংহের যে গ্রিডের এবং আশপাশ এলাকায় যে ভোল্টেজের সমস্যা আছে, সেই ভোল্টেজের সমস্যাগুলি দূরীভূত হবে এবং এলাকার কর্মসংস্থান টোটালি একটা উন্নতির ছাপ ময়মনসিংহে পড়বে। আগামী অক্টোবর মাসের শুরুতেই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে জানান বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের পরিচালক। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে শুভ উদ্বোধন করা, ওনার কাছ থেকে সময় এবং তারিখ পেলে নিজেটা অফিসিয়ালি এটা ঘোষণা দিয়ে এর শুভ উদ্বোধন করার চেষ্টা করব। 2018 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 174 একর জমির উপর প্রায় 800 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তির এই সৌরবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বৈরী আবহাওয়ার মাঝেও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তারা বলছেন, করোনায় ঘরবন্দি জীবন থেকে মুক্ত সৈকতে এসে নতুন করে প্রাণ পেয়েছেন তারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৈরী আবহাওয়া, উত্তাল সাগর, হঠাৎ বৃষ্টি, আবার রোদ। এরই মধ্যে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। সবাই মেতেছেন সৈকতের নোনা জলে। সৈকতের ঢেউ বালিয়াড়িতে নিজেকে স্মরণীয় করতে ফ্রেমে বন্দিতে ব্যস্ত সবাই। পর্যটকরা বলছেন, দীর্ঘ সময় পর করোনার ঘরবন্দি জীবন থেকে মুক্ত সৈকতে যেন প্রাণ ফিরেছে। সৈয়দপুর উপজেলা থেকে আমরা এসেছি, এখানটা বেশ ভালো লাগতেছে। এটা দেখে মনে হয় না যে বাংলাদেশে করোনা আছে। আরেকটু ভালো লাগতো যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো বীজটা। বাচ্চারা খুব এনজয় করছে। করোনার বন্ধ থাকার পরে একটা রিফ্রেশমেন্টের জন্য কক্সবাজারে এসে ভালোই লাগছে। পর্যটক আগমনের উপর নির্ভর করে সৈকতের বালিয়াড়িতে রয়েছে সহস্রাধিক শামুক ঝিনুক ও বার্মিজ পণ্যের দোকান। তবে বৈরী আবহাওয়ার কারণে বেচা বিক্রিতে সমস্যা হচ্ছে বলে জানালেন দোকানিরা। শুক্রবার আর বৃহস্পতিবার একটু ভালো হয়, পর্যটক থাকে। বেচা কেনা চালু হইতে মাস অনেক লাগবে। আর লাইফগার্ড কর্মীরা জানিয়েছেন, ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় পর্যটকদের সমুদ্র স্নানে সার্বক্ষণিক সতর্ক তারা। আমরা লাইফগার্ড কর্মীরা সর্বদা সতর্কতার সাথে আমরা টুরিস্টদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা সর্বদা প্রস্তুত আছি। যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা হয়, আমরা লাইফগার্ড কর্মীরা তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করি। করোনা পরিস্থিতিতে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর গত 17ই আগস্ট উন্মুক্ত করে দেওয়া হয় সৈকত সহ পর্যটন স্পটগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।